ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তো উনি ইসরায়েলে সরকারি সফরে আছেন এবং দুদিন সেখানে সফর করবেন। তো তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা দেখলাম যে ওনাকে ওই ইসরায়েলের সর্বোচ্চ বেসামরিক যে উপাধি সেটা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ওই যে নেসেট, ইসরায়েলের যে পার্লামেন্ট, সেই নেসেটে উনি প্রায় 33 মিনিট উনি বক্তব্য দিলেন এবং যখন বক্তব্য দিচ্ছিলেন নেসেটের সদস্য অর্থাৎ পার্লামেন্টারিয়ানরা সরকারি দলীয় বা বিরোধী দলীয় সবাই তুমুল করতালি দিয়ে বারবার এমনভাবে উচ্ছ্বসিত হচ্ছিল যে মনে হচ্ছিল যে নরেন্দ্র মোদী মনে হয় যে এই ইসরায়েলে সবচাইতে বেশি জনপ্রিয় একজন নেতা এরকম। তো এই সমস্ত ঘটনার দৃষ্টে এখন এই যে বিশেষ করে বাংলাদেশের মিডিয়া তারা তো জিনিসটাকে নেতিবাচকভাবে তারা ধরে নিচ্ছে, যেটা নিয়ে কিন্তু আগেও একটা ভিডিও আমি করছিলাম, কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তুটা একটু ভিন্ন টাইপের হবে। সেটা হচ্ছে যে এখানে যে বক্তব্য সেটা হলো যে পৃথিবী এখন চলে কি লেনদেনে, তাই না? লেনদেনে কেউ কাউকে খামোখা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে না, আর কেউ কাউকে শত্রুতার মধ্যেও ফেলে না। যেখানে লেনদেন খারাপ হয়ে যায় বা লেনদেনে ঘাটতি হয়ে যায় বা স্বার্থ উদ্ধার হয় না, সেখানে হয় বন্ধুত্বহীনতা তৈরি হয়, মানে শত্রুতা হয়, আর লেনদেন ভালো থাকলে বন্ধুত্ব হয়। এটাই স্বাভাবিক, জগতে এভাবেই চলে লেনদেনের উপরে। কেউ কখনো এখন একেবারে নিরঙ্কুশ অন্ধ ভালোবাসা এটা দেখায় না। তো যে জিনিসটা আমার লক্ষণীয় সেটা হলো যে খোদ ভারতেই দেখলাম যে যারা নাকি এই কংগ্রেসপন্থী লোকজন বা যারা বামপন্থী, তারা কিন্তু আবার নরেন্দ্র মোদীর প্রচণ্ড সমালোচনা করছে যে এইটা কী করলো। এখন তাদের সমালোচনার ভিত্তি কী, অথবা এমনও হতে পারে জাস্ট তাদের যেহেতু নরেন্দ্র মোদী তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ নরেন্দ্র মোদীর কোনো কাজই তাদের পছন্দ না, এই জন্যই তারা সমালোচনা করে। নরেন্দ্র মোদী যত ভালো কাজই করুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার, তারা সমালোচনা করবেই। বাংলাদেশের সংবাদপত্র বা দেখলাম সোশ্যাল মিডিয়াতেও বাংলাদেশের মানুষও প্রচণ্ড সমালোচনা করছে। অনেকে এমন সমালোচনা করছে তাদের গা জ্বলে যাচ্ছে। তাদের বক্তব্য হলো যে এই যে ইসরায়েল গাজায় প্রায় 60,000-এর মতো মানুষ হত্যা করছে, তার মধ্যে একটা বিরাট সংখ্যা ছিল শিশু, নারী। তো এই জন্যে এই ইসরায়েলকে তারা গণহত্যাকারী, মানে বিশেষ করে নেতানিয়াহুকে গণহত্যাকারী হিসেবে অভিষিক্ত করে সমালোচনা করে এবং তারপরে তার সাথে ভারতের এত মাখামাখি গলাগলি, এটাই তাদের মানে প্রচণ্ড অপছন্দের কারণ। কিন্তু কথা হচ্ছে যে এই বাংলাদেশের এই যারা নাকি অপছন্দ করে বা মুমিন মুসলমান যারা অপছন্দ করে, তারা কিন্তু ভুলে যায় যে হ্যাঁ, গাজায় ইসরায়েল আক্রমণ করে অনেক মানুষ মারা গেছে, বাট এতে মানে কারণটা কারা ঘটিয়েছিল, অর্থাৎ এই গাজায় আক্রমণ যে করলো এটার জন্য দায়ী কি ইসরায়েল নাকি গাজার মানুষ? এখন মানে বিষয় হলো যে গাজায় যে হামাস আছে, তাই না? তো তারা তো উগ্রপন্থী ইসলামী সম্প্রদায়, যাদের লক্ষ্য উদ্দেশ্য হলো এই যে মুসলিম ব্রাদারহুডের লক্ষ্য উদ্দেশ্য, তাই না? গোটা পৃথিবীতে তারা কি ইসলামী খালিফাত তৈরি করতে চায় এবং সেই হেতু তারা ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে ওইখানে ইসলামের কেন্দ্র তৈরি করতে চায়। এবং এই উদ্দেশ্যেই কিন্তু যে 7 অক্টোবর 2023 সালে কথা নেই বার্তা নেই ভোরবেলা অন্ধকার থাকতে ইসরায়েলের উপরে ঝাঁপিয়ে পড়ছিল এবং 12-1300 মানুষ মেরে ফেলছিল, তাই না? মুমিন মুসলমানে কিন্তু কমপ্লিটলি এই তথ্যটা ভুলে গেছে এবং এটা উল্লেখই করে না। তাদের ন্যারেটিভটা হচ্ছে কোনো রকম কোনো অকারণ ছাড়া, কোনো রকম কোনো প্রভোকেশন ছাড়া ইসরায়েল খামোখা ট্যাঙ্ক, কামান, বন্দুক, রকেট, বিমান, ড্রোন নিয়ে গাজার উপরে ঝাঁপিয়ে পড়ছে। যাই হোক, এতে যদি তারা আত্মতুষ্ট হয়, ইসোকে, কোনো সমস্যা নেই, আত্মতুষ্ট হলে কোনো সমস্যা নেই, তাতে ভারতের কিছু যায় আসে না। কারণ আস্তে আস্তে একটা জিনিস আমি লক্ষ্য করলাম
যেহেতু পৃথিবী এখন লেনদেনের উপরে চলে, ওই ভারতও এখন দেখছে যে ওই হিউম্যানিটেরিয়ান রাইটস অথবা হিউম্যানিটি, অমুসলিমরা এগুলো যদি মেনেও নেয় বা এর ভিত্তিতে যদি তারা দেশ সমাজ চালায়, কিন্তু মুসলমানরা অলওয়েজ তাদের ধর্মীয় ভিত্তিতে সব কিছু করে, তাই না? অর্থাৎ তাদের ধর্মের মধ্যে যেগুলো আছে ওগুলোর ভিত্তিতেই তারা চলে। এতে হিউম্যানিটেরিয়ান রাইটস থাকলো নাকি প্রিন্সিপাল থাকলে ইট ডাজন্ট ম্যাটার। বাংলাদেশের মুমিন মুসলমানরা এই নরেন্দ্র মোদীর এই ভ্রমণটাকে, অর্থাৎ ইসরায়েলে, এটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে, অন্য কোনো কারণ না, একবারে কমপ্লিটলি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে। তো বাংলাদেশের অনেক সাংবাদিক বা বাংলাদেশের লোকজন ভারতকে সমালোচনা করছে যে ইসরায়েলের হাতে রক্ত লেগে আছে, সেখানে কেন গেল। আমার বক্তব্য হলো, রক্ত যে লেগে আছে, তো যে ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের মুমিন মুসলমানদের এত প্রেম, তো তাদের হাতে গেলে রক্ত লেগে নাই? তারাই তো প্রথমে রক্ত ঝরাইছিল না? তারপরে যখন তারা রক্তের শিকার হলো আর কি পাল্টা, তখন এই মুমিন মুসলমানদের হৃদয় কেঁদে উঠলো, তাই না? এগুলো তো হলো, আমি বারবার বলি যে এগুলো হলো ভিকটিম গেম, অর্থাৎ ভিকটিম গেম করার, নিজেই পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করবো, গণ্ডগোল করবো, অন্য মানুষের মাথায় বাড়ি যাব, এরপরে সে যখন ফালটা বাড়ি দিবে সাথে সাথে আমি আর্থচিৎকার করবো, আমাকে মেরে ফেললো, আমাকে, এবং তখন বলবো যে এইটা তো প্রচণ্ড অমানবিক ব্যাপার, তাই না? এই বাংলাদেশের মানুষ অবশ্যই নরেন্দ্র মোদীর এই সফরকে পছন্দ কী কারণে করবে? কারণ দেখেন যে মুসলমানরা সত্য কথা বলতে কি, তারা তো তাদের ধর্মীয় আদর্শ দিয়ে চলে, অমুসলিমরা কিন্তু সেগুলো দিয়ে চলে না। 1971 সালে, তাই না, 1971 সালে এই যে ভারতের সেনাবাহিনী যদি ওই মুক্তিযোদ্ধাদের বা পাশাপাশি এসে যুদ্ধ না করতো, বাংলাদেশ কিন্তু কোনো দিন স্বাধীন হতো না, এটা কিন্তু সবাই জানে। তো এর জন্যে বাংলাদেশের মুমিন মুসলমানরা কি এ ভারতের প্রতি কৃতজ্ঞ নাকি? জি না, মোটেও কৃতজ্ঞ না। বরং এখন 2024 সালে এসে নতুন একটা এই যে অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে, এর চোখে শেখ হাসিনা হয়তো স্বৈরাচারী ছিল বা ডিক্টেটর ছিল, যাই ছিল, পতন ঘটানো হয়েছে, কিন্তু সেটা কি করে বাংলাদেশের নতুন স্বাধীনতা হয়? হ্যাঁ, মানে কি অদ্ভুত ব্যাপার, তাই না? এবং এরা 71 সালকে এখন আর স্বীকার করে না, যারা নাকি এটা করছে তাদের কাছে এটা নতুন স্বাধীনতা। কেন 71-কে স্বীকার করে না? কারণ ওই স্বাধীনতা তো ভারতের সৈন্য এখানে সাহায্য করছিল এবং ভারত নিজেই ব্যাপকভাবে সাহায্য করছিল। ওই জন্যে বুঝতে হবে যে 71 সালের স্বাধীনতা এই যে বাংলাদেশের মুমিন মুসলমানরা এই কারণে অস্বীকার করে বা এই কারণে স্বীকার করতে চায় না, যেহেতু সেখানে ভারতের অবদান ছিল। আর ভারতের অবদান মানে কি, ওইটা হিন্দুতে না, তো ধর্মীয়ভাবে এটা তো প্রচণ্ড অন্যায় কাজ ছিল। মুমিন মুসলমানরা কি আর হিন্দুদের কাছ থেকে সাহায্য পেয়ে স্বাধীন হয়েছিল, এটা কি মেনে নিতে পারে? অর্থাৎ বিষয়টা কিন্তু তাদের ধর্মীয়ভাবে চিন্তা করছে। এবং দেখেন, গত 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ছিল না বাংলাদেশে, তারা কত চেষ্টা করেছে, জুলাই সনদ, এটা গণভোট ইত্যাদি ইত্যাদি দিয়ে তারা 71 সালকে মুছে ফেলতে চেয়েছিল। এবং তাদের ন্যারেটিভ কী ছিল? বাংলাদেশ নাকি ছিল ভারতের একটা কি করদ রাজ্য অথবা উপনিবেশ, এরকম না? সেই কারণে নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। চিন্তা করেন, প্রায় 1.5 বছর ক্ষমতায় ছিল অন্তর্বর্তীকালীন সরকার, একটা চুক্তি দেখাতে পারে না যাতে নাকি বাংলাদেশ বিক্রি হয়ে গেছে। উল্টে বাংলাদেশকেই বরং ভারত নানা রকম সুযোগ সুবিধা দিয়েছে। সেটা তোমরা অলরেডি জলযন্ত্র দেখতে পাই, তাই না? এরপরও দেখবেন যে এই বাংলাদেশের মানুষ কোনোভাবে সেটা মানতে রাজি না, এখনও বলবে যে বাংলাদেশকে নাকি সেখানে বিক্রি করে দিয়ে গেছে। সেটাই কেন এটা জানেন? এই জোর করে এই ন্যারেটিভ তৈরি করা। কারণ কিন্তু এই না যে সত্যিকার অর্থে ভারত বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু সুযোগ সুবিধা নেয়, বিষয়টা হলে তা না। আসলে বাংলাদেশ ধর্মীয়ভাবে বাংলাদেশের মানুষ, মানে তৌহিদি জনতা আর কি, এ ভারতের অস্তিত্বটাকে স্বীকার করতে রাজি না। কারণ ভারতের লোকজন কি সিংহভাগ তারা কি হিন্দু না? তো ইসলামী পরিবেশে হল মুশরিক, এবং মুশরিকদের সহযোগিতা তারা স্বাধীন হয়েছে, এটা তো কোনোভাবেই তারা মেনে নিবে না, নেয় না। এবং যে কারণে বস্তুত 71 সালে যারা নাকি স্বাধীনতা বিরোধী ছিল, এই যে জামাত ইসলাম, তাই না,
সালে তারাই তো 2024 সালে তারাই তো বস্তুতই যে গণ অভ্যুত্থানটা ঘটায় পিছনে থেকে, তাই না? তাহলে এইবার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি যারা নাকি পাকিস্তান সাপোর্ট করতো তারা বিজয়ী হয়ে গেল না, এবং হার্ট অ্যান্ড সোল তারা কিন্তু চেষ্টা করছে এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে। কেন? কারণ 1971 সালে ভারত যেহেতু স্বাধীনতার জন্য সাহায্য করেছিল, ওটা তো মানা যাবে না। তো এই যখন মুমিন মুসলমানদের চরিত্র, তখন ভারত কেন মুসলমানদের এই ধর্মীয় আদর্শগত ভিত্তিতে তাদের ন্যারেটিভকে সমর্থন করে বা তাদের নির্মিত নীতি, আদর্শ, মানবতা এগুলোকে কী কারণে সাপোর্ট করবে ভারত? মোটেও করবে না। ভারত কি দেখছে না যে মুমিন মুসলমানরা কী আচরণ করে? খোদ ভারতের মধ্যে বসবাসকারী মুসলমানরা ভারতের সমস্ত রকম সুযোগ সুবিধা এগুলো গ্রহণ করে, তারপরে তারা পাকিস্তানের গীত গায়, তাই না? অথচ পাকিস্তান একটা দেউলিয়া দেশ। চিন্তা করে দেখেন, পাকিস্তান একটা দেউলিয়া দেশ, সেখানে চাকরি নাই, আয় নাই, উপার্জন নাই, এরা পাকিস্তানে যাইতেও চায় না। আবার ভারতে বসে ভারতের যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করে ভারতের ধ্বংস কামনা করে এবং পাকিস্তানের গুণগান করে, যে পাকিস্তান কিন্তু অলরেডি একটা ফেইল্ড স্টেট, যে পাকিস্তান অলরেডি একটা কি ব্যাংক্রাফট কান্ট্রি, রাইট? কারণটা কি? কারণটা ধর্মীয়। কারণটা ধর্মীয়। এটাই মনে হচ্ছে এই ভারতের অন্তত বিজেপির রাজনীতিবিদ এই মূল থিমটা ধরতে পারছে, এবং সেই কারণে এখন তারা আর ওই মুসলমানদেরকে খুশি করার জন্য আর চেষ্টা করে না। কারণ তারা জানে যে মুসলমানদেরকে খুশি করার চেষ্টা করা মানে আত্মঘাতী সিদ্ধান্ত। ওই যে আমি বারবার বলি না যে ওই যে কাশ্মীর মুসলিম অধ্যুষিত, তাই না? সোনা দিয়ে যদি মুড়েও দেয় এই ভারত সরকার, তাহলে ওই কাশ্মীরের মুসলমানরা ভারতের প্রতি কৃতজ্ঞ হবে না। কেন হবে? কারণ ইসলামের মূলনীতি কি? যে মুসলমানরা হলো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ প্রাণী, তাই না? আর অমুসলিম মানে হিন্দুরা নিকৃষ্ট প্রাণী। তো নিকৃষ্ট প্রাণীর কাছে কি উৎকৃষ্ট প্রাণী কখনো কৃতজ্ঞতা স্বীকার করতে পারে? পারে। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।